তুমি যে সাদা অ্যাপ্রনের স্বপ্ন দেখছো সেই সাদা অ্যাপ্রন কিন্তু শুধু একটা পোশাক নয়, তোমার হাজারো নির্ঘুম রাতের প্রতিদান, তোমার বাবা মায়ের স্বপ্নের চূড়ান্ত প্রতিফলন এবং তোমার নিজের একটা গর্বের পরিচয় লাভ। আজকের ভিডিওটি তোমার জন্য। তোমার স্বপ্নের চূড়ান্ত প্রতিফলন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করব যে আগামী 3 মাস কিভাবে পড়লে তোমার পক্ষেও সম্ভব হবে, যদি আল্লাহর রহমত থাকে তোমার পক্ষেও সম্ভব হবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া। এবং এখানে স্টেপ বাই স্টেপ আমি গাইডলাইন আলোচনা করব। আমি শুরুতেই বলে রাখি, আমাদের এই ভিডিওতে প্রথমে আমি আলোচনা করব তোমার রিভিশনের জন্য কত সময় রাখা উচিত, তোমার কত দিনের মধ্যে একবার কমপক্ষে পড়াটা কমপ্লিট করা উচিত, কোন সাবজেক্টের জন্য কতদিন রাখবে, কোন চ্যাপ্টারের জন্য কতদিন রাখবে, কোন চ্যাপ্টার কিভাবে পড়লে তুমি বুঝবে তোমার পড়াটা খুব ইফেক্টিভলি হয়েছে, কমপ্লিটেড হয়েছে, এবং কিভাবে এক্সাম দিলে তুমি সর্বোচ্চ ইফেক্টিভলি তোমার ভুলগুলো সংশোধন করতে পারবে। তাহলে দেরি না করে চলো শুরু করি। আমাদের পরের স্লাইডে তুমি দেখতে পাচ্ছ আমি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান এবং ইংরেজির পাশে কয়েকটা সংখ্যা লিখে রাখছি। প্রথমেই তোমাকে বলে রাখি, তোমার মেডিকেল এডমিশন টেস্ট হয়তোবা আজকের দিন থেকে সর্বোচ্চ আর 100 দিন পরে, এর চেয়ে তুমি বেশি সময় কোনোভাবেই পাবে না, সর্বোচ্চ তোমার 100 দিন পরে। এবং তুমি এই 100 দিনকে 2 ভাগে ভাগ করতে পারো, 70 দিন এবং 30 দিন। অর্থাৎ 70 দিনে তুমি কি করবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সঙ্গে সঙ্গে সাধারণ জ্ঞান, ইংরেজিও তোমার পড়া শেষ করতে হবে। এবং লাস্টের এই যে 30 দিন আমি রাখলাম, এই লাস্টের এই 30 দিনে তোমার ফাইনাল রিভিশন দিতে হবে। প্রাথমিক একটা আইডিয়া পেলে যে তোমার কত দিনের জন্য রিভিশনের জন্য রাখা উচিত এবং কত দিনের মধ্যে তোমার একবার কমপ্লিট করা উচিত। এবার আসি আমরা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি। আমরা জানি আমাদের বায়োলজিতে কয়টা সাবজেক্ট আছে, আমাদের বায়োলজিতে সাবজেক্ট আছে কিন্তু বায়োলজিতে কয়টা চ্যাপ্টার আছে, টোটাল 24টা চ্যাপ্টার আছে। বোটানিতে আছে 12টা চ্যাপ্টার এবং জুওলজিতে আছে 12টা চ্যাপ্টার। ওকে, এখন এই 24টা চ্যাপ্টারের মধ্যে কিছু চ্যাপ্টার কিন্তু অনেক বড় এবং কিছু চ্যাপ্টার কিন্তু ছোট। আমি তোমাকে একটা কথা এখন বলে দিই, এই বায়োলজিতে তোমার একটা চ্যাপ্টার যতই বড় হোক না কেন, তুমি এই চ্যাপ্টারটার পেছনে 2 দিনের বেশি সময় কোনোভাবেই ধরতে পারবা না। হয়তোবা তুমি এরকম টাইম পেতে পারো, তোমার হাতে হয়তোবা 2 থেকে 3 দিন সময় থাকতে পারে, হয়তোবা তুমি 2 দিনের বেশি সময় হাতে পেতে পারো একটা চ্যাপ্টার পড়ার জন্য। কিন্তু আমি তোমাকে বলবো, প্রথমেই তুমি সেফ অপশনটা বেছে নাও। তোমার জন্য সেফ হবে তুমি যদি ঠিক সময়ের মধ্যে তোমার পড়াটা কমপ্লিট করতে চাও, ঠিক সময়ের মধ্যে তুমি রিভিশনটা কমপ্লিট করতে চাও, তাহলে বায়োলজির একটা চ্যাপ্টার যতই বড় হোক না কেন কখনোই তুমি 2 দিনের বেশি সময় হাতে রাখবা না। এখন এই বোটানির ক্ষেত্রে দেখো, আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও এর গঠন, 3 নাম্বার হচ্ছে কোষ রসায়ন, 4 নাম্বার হচ্ছে অণুজীব, 7 নাম্বার হচ্ছে আমাদের নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, আর 9 নাম্বার অধ্যায়টা হচ্ছে আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব। এই 5টার জন্যই তুমি সর্বোচ্চ 5 দুগুণে 10 দিন রাখতে পারো। আচ্ছা, আর জুওলজিতে দেখো প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, প্রাণীর তারপর হচ্ছে প্রাণী পরিচিতি, পরিপাক এবং শ্বসন, রক্ত সঞ্চালন, তারপরে আছে চলন অঙ্গ চালনা এবং আমাদের মস্তিষ্ক, তাই না? এই মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র কিন্তু স্নায়ু আছে, স্নায়বিক আছে, তারপরে হরমোনের ব্যাপার স্যাপার সবকিছু আছে এই চ্যাপ্টার। সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটার নাম। তো এখানে আছে কয়টা চ্যাপ্টার? 6টা চ্যাপ্টার। তার মানে এখানে তুমি 6 দুগুণে 12। তার মানে এই চ্যাপ্টার গুলাই হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার, যেই চ্যাপ্টার গুলোর জন্য তুমি 2 দিন সময় বরাদ্দ রাখতে পারো। তাহলে 12 আর 10 হচ্ছে 22। আমরা বলতে পারি এখানে তোমার গেল হচ্ছে 22 দিন। তাহলে আমাদের আর চ্যাপ্টার বাকি থাকবে কয়টা? এখানে গেল 11টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টার বাকি থাকবে। তাহলে জীববিজ্ঞানের জন্য তুমি টোটাল সময় পাচ্ছ 35 দিন। জীববিজ্ঞানের জন্য তুমি টোটাল সময় পাচ্ছ 35 দিন। ওকে, এবার আসো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে আমরা জানি যে আমাদের 2, 3 এবং 4 নাম্বার যে চ্যাপ্টার গুলো আছে, প্রথম পত্রের ক্ষেত্রে আবার দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, সেগুলো সবচেয়ে বড়। তো আমি তোমাকে সেফ অপশনটা কি, কেমিস্ট্রির জন্য তুমি ধরে নাও 10টা চ্যাপ্টার পড়ার জন্য তোমার 20 দিন সময়। এখন ধরো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, কর্মমুখী রসায়ন, তারপরে ধরো হচ্ছে তোমার এই যে অর্থনৈতিক রসায়ন, এগুলো পড়ার জন্য তুমি কিন্তু সবসময় 2 দিন হাতে রাখবা না। এই জন্য আমি তোমাকে বললাম ধরো এগুলোতে তুমি 1 দিনই রাখলা। এর বাদে অন্যান্য যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো পড়ার জন্য কখনো কখনো 2 দিন তুমি রাখবা, কখনো কখনো 3 দিন তুমি রাখবা, তোমার কাছে যেটা ভালো মনে হয়। এটা তোমার জন্য সেফ অপশন। তাহলে কেমিস্ট্রি পড়ার জন্য ধরো
তুমি 10টা চ্যাপ্টার পড়ার জন্য তুমি 10 দুগুণে 20 দিনই ধরলাম, আরো 5 দিন আমি তোমাকে বাড়াই দিলাম, তাহলে টোটাল এখানে ধরো তুমি কেমিস্ট্রি পড়ার জন্য সময় পাচ্ছ 25 দিন। কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার পড়ার জন্য তুমি সময় পাচ্ছ কয়দিন? 25 দিন। আর ফিজিক্সে এই যে 21টা চ্যাপ্টার, এখানে কোনো চ্যাপ্টারে আমি তোমাকে 2 দিন দিতে খুব নারাজ, তা না হলে আমি তোমাকে দেখাবো, তোমার জন্য কিন্তু হিসাব করাটা খুবই কঠিন হয়ে যাবে, পরে তুমি মিলাতে পারবে না হিসাব। তাহলে দেখো ফিজিক্সের এই 21টা চ্যাপ্টারের জন্য ধরো তোমার 21 দিনই আছে, 21 দিনই আছে। এবার তুমি তিনটা হচ্ছে যোগ দাও, তাহলে 35 যোগ হচ্ছে 25 আর যোগ হচ্ছে কত? 21। 5 আর 1 6, 6 আর 5 11, হাতে থাকে 1, তাই না? তাহলে 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 2 হচ্ছে 8। দেখছো তোমার কিন্তু অলরেডি 81 দিন হয়ে গেছে। অথচ তোমার টার্গেট কি ছিল? তোমার টার্গেট ছিল হচ্ছে 70 দিনের মধ্যে আমাদের সিলেবাসটা হচ্ছে কমপ্লিট করতে হবে, কিন্তু আমি কিন্তু মিনিমাম সময় ধরছি, তোমাদের মিনিমাম যে সময়টা লাগতে পারে সেই সময়টাই ধরছি। তাহলে এটা দিয়েই তুমি বুঝতে পারবা যে তোমার হাতের সময় কতটা কম, তোমার হাতের সময় কতটা কম। এই কম সময়ের মধ্যে আমাদের নতুন নতুন যে চ্যাপ্টারগুলো আমি আগে ভালো মতো পড়ি নাই সেগুলো পড়তে হবে, আমার আগের পড়াগুলো রিভিশন দিতে হবে, তা না হলে পরীক্ষার আগে একদম নতুন লাগবে কিন্তু পড়াশোনাগুলো, তাই না? তাহলে আমি বলবো তুমি প্রাইমারিলি টার্গেট ধরে রাখতে পারো যে তোমার 80 দিন দরকার হবে, এই 80 দিন দরকার হবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি শেষ করার জন্য। ওকে, আচ্ছা, এখন তুমি যদি পারো তাহলে ধরো এই বায়োলজি থেকে তুমি 30 দিন রাখলা 35 দিনের জায়গায়, আর কেমিস্ট্রি থেকে ধরো তুমি 5 দিনের জায়গায় তুমি মানে 25 দিনের জায়গায় তুমি 22 দিন বা 23 দিন ধরে রাখতে পারো, তাহলে কিছু তুমি আগাই গেলা। আমি বলবো সর্বোচ্চ তুমি 75 দিন সময় হাতে রাখো। 75 দিনে তুমি যদি পুরো সিলেবাসটা একবার কমপ্লিট করার চিন্তা ভাবনা করো, তাহলে দেখবে সুন্দরভাবে আমাদের একটা গোছানোর প্রস্তুতি হওয়া সম্ভব। এই 80 দিন না ধরে তুমি চেষ্টা করবা 75 দিনে জিনিসটা কমপ্লিট করার। কখনো কখনো ফিজিক্সের একটা না, তুমি কখনো কখনো ফিজিক্সের তুমি 2টা করে চ্যাপ্টার পড়ে ফেলবা, এটা সম্ভব। ফিজিক্সের ক্ষেত্রে এটা সম্ভব। কেউ কেউ ফিজিক্সে কিংবা কেমিস্ট্রিতে একটু কাঁচা থাকো, তাদের জন্য একটু সময়টা বেশি লাগতে পারে। ওকে, আমি সেই হিসাবে তোমাদের বললাম। তাহলে তোমরা ম্যাক্সিমাম 75 দিন সময়টা হাতে রাখবা। আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি যে কিভাবে তোমাদের দিনটা তোমরা গণনা করা উচিত। এবার আমি আসি সাধারণ জ্ঞান এবং ইংরেজি। এখন সাধারণ জ্ঞান ইংরেজির অবস্থা আমাদের খুবই খারাপ, আমি ধরে নিলাম। তোমার অবস্থা ভালো থাকতে পারে কিন্তু ম্যাক্সিমামেরই খারাপ। কিন্তু এই সাধারণ জ্ঞান ইংরেজিতেই টোটাল নাম্বার হচ্ছে 30 নাম্বার, অনেক মার্কস, তাই না? তাহলে এই সাধারণ জ্ঞান এবং ইংরেজি যদি ধরো তুমি 75 দিনের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে আমি বলবো এই 75 দিনের মধ্যে তোমার সাধারণ জ্ঞান এবং ইংরেজি কমপক্ষে 2বার রিভিশন দিতে হবে। কি বললাম? এই প্রথম 75 দিনের মধ্যেই তোমার সাধারণ জ্ঞান ইংরেজি কমপক্ষে 2বার রিভিশন দিতে হবে, এটা করতেই হবে তোমার, তা না হলে তুমি সাধারণ জ্ঞান ইংরেজিতে ভালো মার্কস ক্যারি করতে পারবা না। তাহলে তুমি কত সময় পাচ্ছ? ধরে নিলাম এটা 70 ধরে নিয়ে কমই ধরলাম আমরা, তাহলে 35 হওয়ার কথা 70, কিন্তু আমার হাতে আছে 75, আমরা একটু কম ধরলাম। তাহলে তুমি প্রথম 35 দিনে একবার জিকে ইংলিশ শেষ করবা, পরের 35 দিনে আরো একবার জিকে ইংলিশ তুমি শেষ করবা। এখন তুমি কিভাবে এটাকে ভাগ করবা? এই 35 দিনকে তুমি ভাগ করবা 2 ভাগে। ইংরেজি পড়বা হচ্ছে 20 দিন, আর সাধারণ জ্ঞানের জন্য সময় রাখবা হচ্ছে 15 দিন। ওকে, তাহলে 20 আর 15 35, এভাবে তোমার একবার রিভিশন হবে, পরে আবার তুমি রিভিশন দিবা পরের ধাপে। পরের ধাপে তোমার রিভিশন দিতে অনেক বেশি কষ্ট কম হবে এবং দেখবা তোমার কম সময়ও লাগতে পারে, এটা তোমার জন্য একটা বেনিফিট হবে তখন। এখন এই ইংরেজির মধ্যে যে 20 দিন আছে, আমরা জানি যে ইংরেজির পার্ট হচ্ছে 2টা, একটা ইংরেজি গ্রামার আর একটা ইংরেজি ভোকাবুলারি। এখন ইংরেজি গ্রামারের জন্য আমি তোমাকে বলবো তুমি কমপক্ষে 13 দিন সময় বরাদ্দ রাখবা, আর ইংরেজি ভোকাবুলারির জন্য কমপক্ষে তুমি 7 দিন সময় বরাদ্দ রাখবা। তাহলে একটা ব্যালেন্স প্রিপারেশন নেওয়া সম্ভব হয়। ইংরেজি গ্রামারের জন্য তুমি 13 দিন রাখবা সময়, আর ইংরেজি ভোকাবুলারির জন্য তুমি 7 দিন সময় রাখলা। আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, তোমার কম বেশি লাগতে পারে সময়, কিন্তু আমি তোমাকে বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছি? মান বন্টনের উপর নির্ভর করে কিংবা সিলেবাস প্যাটার্নের উপর ভিত্তি করে, কোনটা বেশি কঠিন, কোনটা একটু সহজ, কোনটা আমরা একটু বেশি সময় দিলে বেশি মার্কস ক্যারি করা সম্ভব, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে বলছি। সেটার উপর ডিপেন্ড করে ইংরেজি গ্রামারে তোমার 13 থেকে 15 দিন দেওয়া উচিত, কারণ এই কয়দিন তুমি যদি ইংরেজি গ্রামারের পেছনে দাও তাহলে তুমি অনেক কিছু করা সম্ভব। আমি একটু পরে দেখাবো যে ইংরেজির কোন ব্যাপারগুলো তোমার অবশ্যই সলভ করতে হবে, ঠিক আছে? আর ইংরেজি ভোকাবুলারি একটা ভাস্ট এরিয়া, এখানে তুমি যতই পড়াশোনা করো না কেন তোমার কমন নাও আসতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই।
আবার দেখা যায় 1-2টা তোমাদের রেসিডুয়াল থেকে তোমরা এমনিই পারো, তাহলে এখানে তুমি 5 থেকে 7 দিনই দাও, এর বেশি দিন তুমি দিও না। জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞানে তোমার 15 দিন তুমি সময় দিতে পারো, এবং এই 15 দিনের মধ্যে আমি তোমাকে বলবো যে 10 দিন তুমি রাখো বাংলাদেশ বিষয়াবলীর জন্য এবং 5 দিন রাখতে পারো আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য। ওকে, তাহলে সাধারণ জ্ঞানের 15 দিনে তুমি 10 দিন রাখবে হচ্ছে বাংলাদেশ বিষয়ের জন্য এবং 5 দিন রাখবে হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের জন্য। কারণ গত কয়েক বছরে যখন আমাদের আন্তর্জাতিক অনেক আগেও ছিল, আবার এই কয়েক বছর ধরেও যখন আন্তর্জাতিক অ্যাড হলো, সেখানে বাংলাদেশ থেকেই কিন্তু বেশি পরিমাণে প্রশ্ন আসছে, আন্তর্জাতিক থেকে খুবই কম পরিমাণের প্রশ্ন, সেটা 2 থেকে 3 মার্কের প্রশ্ন আসতেছে। ওকে, তাহলে এভাবে মানবন্টন অনুযায়ী আমরা সাধারণ জ্ঞানটা এভাবে ভাগ করতে পারি। তাহলে এখন একটু খেয়াল করি, আমাদের টোটাল এই 75 দিনের মধ্যে আমরা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শেষ করলাম। এই 75 দিনের মধ্যে আমরা সাধারণ জ্ঞান এবং ইংরেজি 2 বার শেষ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রাথমিক টার্গেট মোটামুটি কমপ্লিটেড হয়ে গেছে। এবার আমরা যাই হচ্ছে পরের স্লাইডটা, এখানে গিয়ে বেশ কয়েকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বুঝবো একটা চ্যাপ্টার পড়া কমপ্লিট হয়েছে। এবং আমি তোমাদেরকে এখন একটা হট টপিকের অ্যান্সার দিব যে দিনে কত সময় তোমার পড়াশোনা করা উচিত। দিনে কত সময় তোমার পড়াশোনা করা উচিত, এইটার আসলে একটা লজিক্যাল অ্যান্সার কিরকম? লজিক্যাল অ্যান্সার হচ্ছে তোমার একটা ডেইলি টার্গেট থাকতে হবে। এই ডেইলি টার্গেট তোমার যতক্ষণ না ফিল আপ হচ্ছে ততক্ষণ তোমার পড়াশোনা করতে হবে। নিজের স্বপ্নের জন্য এতটুকু আমাদের করতে হবেই, এছাড়া কোনো উপায় নেই। তাও আমি তোমাদেরকে রাফলি একটা আইডিয়া দেখাই যে দিনে কত সময় আমাদের পড়াশোনা করা উচিত। দেখি আমরা দিনে আমাদের কমপক্ষে, আমি তোমাকে বলি আগে তোমাদের একটু দেখাই, শুরুতেই তোমরা একটু চেতে যাও না যে ভাইয়া আপনারা কি আরম্ভ করছেন, সারা দিন কি আমি পড়াশোনা করা সম্ভব? আমি তো একটা মানুষ, আমি তো রোবট না। বুঝতে পারছি, তাহলে তোমার বায়োলজিক্যাল ক্লক ধরে আমি তোমাকে একটু দেখাই কত সময় তোমার পক্ষে পড়াশোনা করা সম্ভব। তুমি ধরো সকাল 7টা থেকে পড়াশোনা শুরু করলা, তুমি সকাল 10টা পর্যন্ত পড়লা, এই সময়ের মধ্যে তুমি 2.5 ঘন্টা পড়াশোনা করলা। 11টা থেকে তুমি আবার 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত পড়লা, এই সময় ধরলাম তুমি 1.5 ঘন্টাই পড়াশোনা করছো। এরপরে আবার তুমি ধরো 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পড়তে বসলা, 3 ঘন্টার মধ্যে তুমি ধরো 2.5 ঘন্টাই পড়তে পারলা। তাহলে কত হইলো? 5 আর 6.5 হইলো আর কি। লাস্টে আমি ধরবো এরকম যে ধরো 7টা থেকে তুমি 9টা পর্যন্ত পড়াশোনা করবা। তো 7টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করলে ধরো তুমি এই 1.5 ঘন্টাই পড়তে পারলা। তাহলে দেখো টোটাল কিন্তু তুমি সারা দিনের মধ্যে 8 ঘন্টা সময় পড়তে পারতেছো। আমি কিন্তু অনেক সময় তোমার হাতে গ্যাপ রেখে দিছি। তোমার তো মোবাইল ছাড়া শ্বাস করতে কষ্ট হয়, সো এই মোবাইল স্ক্রল করার জন্য, তোমার বন্ধু বান্ধবদের সাথে আলাপ করার জন্য আমি তোমাকে সময় দিলাম, তোমার খাওয়ার জন্য আমি সময় দিছি, তোমার ইবাদতের জন্য আমি সময় দিছি। মনে রাখবা 2টা জিনিস সবার আগে এখন, একটা হচ্ছে পড়াশোনা এবং আরেকটা হচ্ছে ইবাদত। এই 2টা জিনিস সবার আগে। আমরা আমাদের যথাসাধ্য পরিশ্রম করব এবং আল্লাহর কাছে চাইতে থাকব, কারণ সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের ভাগ্য কখনো পরিবর্তন করা সম্ভব না। আমরা পরিশ্রম করতে পারি সর্বোচ্চটুকু, কিন্তু সৃষ্টিকর্তা তিনি আমাদের ভাগ্যে যা লিখে রাখছেন সেটাই আমাদের জন্য হবে। আমি ভালো করে পরিশ্রম করলাম, তারপরে আমি যদি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা না পাই, আমাকে বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য আরো উত্তম কিছু রেখেছেন। এটাই হচ্ছে সহজ জীবন। ওকে, তো এখন আমরা দিনের মধ্যে কমপক্ষে তোমার 8 ঘন্টা পড়াশোনা করতেই হবে, তা না হলে তুমি চান্সই পাবা না, তা না হলে তুমি চান্সই পাবা না। আচ্ছা, তাহলে আমরা যদি দিনে 8 ঘন্টা পড়াশোনা করি, আমি বলছি ধরো জীববিজ্ঞানের একটা চ্যাপ্টার কোষ এবং এর গঠন, এই কোষ এর গঠন পড়ার জন্য আমি সময় নিয়েছিলাম 2 দিন। এই 2 দিনে আমি যদি 8 ঘন্টা করে পড়ি, তাহলে আমার 2 দিনে পড়া হয় 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে তুমি জিকে পড়বা কমপক্ষে 1 ঘন্টা, ইংরেজি পড়বা হচ্ছে কমপক্ষে 1 ঘন্টা। তাহলে তোমার হাতে সময় থাকলো আর 14 ঘন্টা। তোমার হাতে আর কত সময় থাকলো? তোমার হাতে সময় থাকলো আর 14 ঘন্টা। কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা আমাদের 14 ঘন্টার মধ্যে খুব সুন্দর করে শেষ করতে হবে। তাহলে চলো আমরা কিভাবে এই কোষের গঠন চ্যাপ্টারটা 14 ঘন্টায় শেষ করব। যে কোনো একটা চ্যাপ্টারের এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিই। তাহলে এই কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটার মেইন বই পড়ার জন্য আমি তোমাকে সময় দিব সর্বোচ্চ 6 ঘন্টার মতো। 2 দিনের হিসাব কিন্তু, এটা কয় দিনের হিসাব? এটা হচ্ছে 2 দিনের হিসাব, এটা কিন্তু 1 দিনের হিসাব না, এটা আমি 2 দিনের হিসাব বলতেছি। ওকে, তাহলে 2 দিনে আমি তোমাকে কোষ এবং এর গঠন চ্যাপ্টারটার মেইন বই পড়ার জন্য সময় দিব হচ্ছে 6 ঘন্টা। এখন তুমি 6 ঘন্টায় কোষ এবং এর গঠন চ্যাপ্টারটা মাস্ট তুমি শেষ করতে পারবা, এটা আরো
সময়টা কমানো সম্ভব। কিভাবে সম্ভব? তুমি যদি দুর্দান্ত একটা ভালো ক্লাস করতে পারো। আলহামদুলিল্লাহ আরটিডিএস তোমাদের জন্য এই ভালো ক্লাসের সুযোগটা করে দিয়েছে। এবং আরটিডিএস এর ক্লাসে আমরা কিন্তু মেইন বইটা লাইন বাই লাইন ধরে ধরে পড়াই, দাগানো লাইনগুলো বারবার পড়াই, ক্লাসের মধ্যে মুখস্থ করাই দিই, যেন তোমাদের নিজেদের পড়তে সময়টা খুব কম লাগে। একটাই টার্গেট আমাদের, তোমার পড়াশোনাটাকে, তোমার প্রস্তুতিটা তুমি যেন সহজে নিতে পারো। এই জন্য যতভাবে আমাদের ক্লাস নেওয়া যায় ঠিক সেইভাবে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি, এবং ক্লাস ডিউরেশন যে খুব বেশি সময়ের জন্য হয় এরকমটা না। তুমি দেখো আমি কিন্তু তোমাকে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত পড়াশোনা করতে বলছিলাম, কারণ 9টা থেকে তোমার আরটিডিএস এর ক্লাস শুরু হবে। তুমি যে ফাইনাল মেডিকেল ব্যাচ এইচএসসি 26 তোমরা যারা আছো তোমাদের জন্য কিন্তু ফাইনাল মেডিকেল ব্যাচ, আর সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের জন্য নতুন সেকেন্ড টাইমার ব্যাচ 6.2S, এই দুইটা হচ্ছে আরডিডিএস এর ব্যাচ এখন রানিং চলতেছে। তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ক্লাস কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে। তাহলে 9টা থেকে আরডিডিএস এর ক্লাস শুরু। আরডিডিএস এর ক্লাস দেখলে তোমার একটা চ্যাপ্টার পড়া খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। 2 নাম্বার, তোমার পড়াটা ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তোমার নিজের পড়তে কম সময় লাগবে। তাহলে মেইন বই তুমি কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা 2 দিনে 6 ঘন্টায় শেষ করলা। এবার অনুশীলনী প্রশ্ন পড়তে হবে। উদ্ভিদ বিজ্ঞানের জন্য তোমাকে মাস্ট আজিবুর স্যারের অনুশীলনী প্রশ্ন এবং আলিম স্যারের অনুশীলনী প্রশ্ন সলভ করতে হবে। জুওলজির জন্য তোমার আলিম স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন সাথে মাজেদা ম্যাডামের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করতে হবে। কেমিস্ট্রির জন্য তোমাকে হাজারি স্যারের প্রশ্নের পাশাপাশি অবশ্যই কবির স্যারের অনুশীলনী প্রশ্ন সলভ করতে হবে। এবং ফিজিক্সে ইসাক স্যারের অনুশীলনী প্রশ্ন সাথে তপন স্যারের অনুশীলনী প্রশ্ন সলভ করতে হবে। তাহলে ভাই তোমার মনে একটাই প্রশ্ন আসছে নিশ্চয়ই, যে ভাই তাহলে এতগুলো বই আমার জোগাড় করতে হবে, এতগুলো বই বের করে অনুশীলনী প্রশ্ন সলভ করা সেটা কি মুখের কথা? তোমাদের এই কাজটাকে সহজ করার আমি একটা উপায় তোমাকে দেখাই। এই কাজটাকে সহজ করার উপায় হচ্ছে আমাদের আরটিডিএস এর এই প্র্যাকটিস বইগুলো। আমি তোমাকে জীববিজ্ঞান প্রথম পত্র, এটা এই জীববিজ্ঞান প্রথম পত্রের মধ্যে তোমার যত অনুশীলনী প্রশ্ন সলভ করার জন্য দরকার, তোমার মেডিকেল এডমিশনে তুমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য সব অনুশীলনী প্রশ্ন এখানে ব্যাখ্যা সহ সলভ করা হয়েছে। কেন ব্যাখ্যা সহ সলভ দেওয়া হয়েছে? এর একটাই কারণ, যাতে তোমরা ব্যাখ্যা পড়ার কারণে তোমাদের মেইন বইটা আরো একবার ভালো মতো রিভিশন হয়ে যায়, যেন তোমাদের মাথায় বারবার ইম্পর্টেন্ট লাইনগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার চোখে বারবার পড়ে। পরীক্ষার সময় তুমি যেন কোনোভাবেই কনফিউজড না হয়ে যাও, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং একটা চ্যাপ্টার থেকে আরো কত প্যাটার্নের প্রশ্ন আসতে পারে সেটা তুমি বুঝতে পারবা আরটিডিএস এর ভাইয়াদের বানানো প্র্যাকটিস এমসিকিউ থেকে। তাহলে এই বইটা একটা সুপার বুক। বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেম কথা, ফিজিক্সের 2 পেপারের জন্য 2টা, কেমিস্ট্রি 2 পেপারের জন্য 2টা। সো এই প্র্যাকটিস বইগুলোতে তোমার যত অনুশীলনী প্রশ্ন সলভ করা দরকার সবগুলো ব্যাখ্যা সহ সলভ দেওয়া আছে। খুব সহজে তুমি কোনো ধরনের কনফিউশন ছাড়া এই বইগুলো খুলে খুব অল্প সময়ের মধ্যে অনুশীলনী প্রশ্নগুলো তুমি সলভ করে ফেলতে পারবা। তাহলে কোষ এবং এর গঠন এটার অনুশীলনী প্রশ্ন সলভ করার জন্য আমি তোমাকে দিব 2 দিনে 3 ঘন্টা। তুমি যদি আরটিডিএস এর বই ফলো করো তাহলে তোমার জন্য এটা কোনো ব্যাপারই না, কারণ তুমি আরটিডিএস এর ক্লাস করছো আলহামদুলিল্লাহ, তুমি মেইন বইটা ভালো মতো শেষ করছো, অনুশীলনী প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করতেছো, কোথাও কোনো তোমার উইকনেস থাকবে না, বাকিটা আল্লাহ ভরসা। এবার দেখো বোর্ড এমসিকিউ। তোমার জন্য যে এমসিকিউ গুলো সলভ করা দরকার, আমি তো বলছি প্র্যাকটিস বইগুলোতে সবগুলো আছে, তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ এগুলো সলভ করবা সবকিছু একসাথেই সলভ হয়ে যাবে। ওকে, তো বোর্ড এমসিকিউ সলভ করার জন্য তুমি 2 ঘন্টা সময় বরাদ্দ রাখতে পারো। তুমি এই জায়গাটা একটু সময় কমাইতেও পারো চাইলে, কারণ দেখা যাবে অনুশীলনী প্রশ্নগুলো ভালো মতো সলভ করার পরে তোমার বোর্ড এমসিকিউ প্রশ্নগুলো আর বেশি কঠিন মনে হবে না। এখন বোর্ড এমসিকিউর মধ্যে তুমি উচ্চতর দক্ষতা, প্রয়োগমূলক এই প্রশ্নগুলো তোমার সলভ করার দরকার নাই। তুমি শুধু জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নগুলো সলভ করবা, তুমি প্রয়োগ, উচ্চতর দক্ষতা এগুলো বাদ। ওকে, তারপর কিছু পিকচার রিলেটেড অর্থাৎ চিত্র দিয়ে কিছু প্রশ্ন আসে বোর্ডে, এই প্রশ্নগুলোও কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে না। তাহলে বোর্ড এমসিকিউ সলভ করতে তোমার আরো কম সময় লাগবে, কোনো টেনশনই করো না, তুমি এভাবে সলভ করবা। এরপরে বিগত মেডিকেল এবং ডেন্টাল এডমিশন টেস্ট, এই প্রশ্নগুলো তুমি ধরো আধা ঘন্টার মধ্যে সলভ করবা। এবং লাস্টে এক্সট্রা ইনফো দেখো আমি লিখে রাখছি, এটার জন্য মাত্র 30 মিনিট সময় তোমাকে আমি বরাদ্দ করছি। কেন জানো? কারণ এক্সট্রা ইনফো থেকে তুমি
যতটুকু ধারণা করো তার চাইতে অনেক কম প্রশ্ন এক্সট্রা ইনফো থেকে আসবে। ধরো কোনো একটা বোটানির প্রশ্ন আবুল হাসান স্যারের বইয়ে ডিরেক্টলি নাই, কিন্তু আবুল হাসান স্যারের বইয়ের যে কনসেপ্ট তোমাকে তুমি আরডিডিএস এর ক্লাসে শিখে গেছো আবুল হাসান স্যারের বই পড়ার সময়, সেই কনসেপ্ট দিয়ে তুমি খুব ইজিলি ওই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। কিছু প্রশ্ন তোমার এদিক ওদিক হবে, তোমার 100টা প্রশ্নের মধ্যে তোমার 5 থেকে 6টা প্রশ্ন কেউ পারবে না, এরকম হবে, তুমিও পারবা না। কিন্তু বাকি যে তোমার 93-94টা প্রশ্ন আছে সেখানেই আসল খেলা, এগুলাই তোমার ভুল করা যাবে না। এই 93-94টা প্রশ্ন তুমি কখন পারবা? যখন তুমি ভালো একটা ক্লাস করবা, যখন তুমি মেইন বই পড়বা, অনুশীলনী প্রশ্ন সলভ করবা, বোর্ড এমসিকিউ সলভ করবা। তাও এক্সট্রা ইনফোকে আমরা কিন্তু ছাড় দিব না। তোমরা খুব সহজে আরটিডিএস এর এই এক্সট্রা ইনফো হ্যাক এই বই থেকে তোমার চান্স পাওয়ার জন্য কোন একটা চ্যাপ্টারের যত এক্সট্রা ইনফো দরকার চ্যাপ্টার ওয়াইজ সবকিছু এই বইয়ের মধ্যে দেয়া আছে। বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, প্রত্যেকটার খুব সহজ। তোমার আলাদা কোনো বই দাগানোরও দরকার নাই, তোমার আলাদা কোনো বই খোলারও দরকার নাই। তুমি শুধু মেইন বইটা পড়বা এবং আরটিডিএস এর প্র্যাকটিস এমসিকিউ থেকে অনুশীলনী প্রশ্ন, প্র্যাকটিস এমসিকিউ গুলো সলভ করবা, এক্সট্রা ইনফো বইটা পড়বা। আর প্রশ্ন ব্যাংকের জন্য কোনটা? কোনো সমস্যা নাই, সেখানেও আরটিডিএস এর সলিউশন আছে। আরটিডিএস মেডিকেল প্রশ্ন ব্যাংক 2008-9 সাল থেকে বর্তমান পর্যন্ত যত মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়েছে, বর্তমান সিলেবাসের সাথে সঙ্গতিপূর্ণ সকল প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ এই বইটার মধ্যে ইনক্লুড করা আছে। জিকে ইংরেজি প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা আছে একসাথে। এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সলভ দেওয়া ভাই, যাতে তোমাদের সলভ করার সময় কোনো কনফিউশন না হয়, এই একটাই কারণ। এজন্য আমরা এই সুপার বুকগুলো তোমাদের জন্য রেডি করছি আসলে। তাহলে এক্সট্রা ইনফো তুমি যদি এই বই থেকে পড়ো, তোমার আধা ঘন্টার বেশি মোটেও লাগবে না। তুমি যদি ধরো এই আরটিডিএস এর তুমি একটা কোর্সে ভর্তি হইলে, ফাইনাল মেডিকেল ব্যাচে অথবা 6.2 এসে তুমি ভর্তি হলা, তাহলে কি হবে তুমি জানো? এই এক্সট্রা ইনফোর উপরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা ছোট ছোট 10, 15 বা 20 মিনিটের ভিডিও বানাইছি। এই ভিডিওগুলো দেখলে দেখবে এই বইটা দিয়ে আমরা পড়াইছি, যেন তোমার জন্য পড়াটা ইজি হয়, খুব সহজে তুমি এক্সট্রা ইনফো আয়ত্ত করে ফেলতে পারবা। তাহলে দেখো তুমি কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা 2 দিনে কত ঘন্টায় পড়লা? 6 আর 3 9, 2 11, 11 আর 1 হচ্ছে 12 ঘন্টায় তোমার পড়াশোনা। 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 1 হচ্ছে 12 ঘন্টায় তোমার পড়াশোনাটা তুমি শেষ করলা। এটা হচ্ছে আমি তোমাকে একটা মানে আমি কি বলবো, এটা একটা সেফ টাইম। তুমি এই সময়ের মধ্যে পড়াটা কমপ্লিট করতে পারলে তুমি আরো অনেক কিছু কভার করতে পারবা। কিভাবে আমি তোমাকে বলি। তারপর কি করবা তুমি? এরপর তুমি তো এই কোষের গঠন চ্যাপ্টারের উপর এক্সাম দিবা, তাই না? এখন এক্সামে অবশ্যই তুমি কিছু ভুল করবা, অবশ্যই তোমার কিছু কনফিউশন থাকবে। তাহলে তোমার কাজ কি? এই যে জিনিসগুলো তুমি ভুল করলা, এই ভুলগুলো অবশ্যই একটা ভুলের খাতায় লিখে রাখবা। মনে রাখবা তুমি যে ডেইলি এক্সাম গুলো দিচ্ছ, এই ডেইলি এক্সামের ভুলগুলো তুমি জীবনে একবারই করবা, আর কখনো তোমার করার অধিকার নাই। তুমি যদি এই ভুলগুলো আবার করো, তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স হবে না। তাহলে আমরা জীবনে কোনো একটা প্রশ্ন একবারই ভুল করব। এটা একটাই করার উপায়, তুমি যদি ভুলের খাতাটা মেনটেন করো, পরে যখন তুমি আবার রিভিশন দিবা, যখন তোমার আরেকটা বড় এক্সাম থাকবে, তখন সঙ্গে সঙ্গে ভুলের খাতা থেকে এই প্রশ্নগুলো তুমি এক নজর দেখে যেতে পারলা, তোমার আর কখনো এই বিষয়গুলো ভুল হবে না। আর যেই টপিকগুলো তোমার কাছে কনফিউশন লাগতেছে, সেগুলো তুমি মেইন বইয়ে আলাদা করে দাগিয়ে রাখতে পারো। ওই টপিকগুলো যখন তোমার সামনে রিভিউ এক্সাম আসবে, যখন তোমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল থাকবে, তখন ওই টপিকগুলো তুমি বারবার আগে রিভিশন দিয়ে নিবা। এটা হচ্ছে তোমার পরের রিভিশন সময়টাকে আস্তে আস্তে কমাই আনবে। বুঝতে পারলাম? তাহলে রিভিশন সময়টাকেও তোমার কিন্তু কমিয়ে আনতে হবে, তা না হলে তুমি বড় এক্সামগুলোর আগে খেই হারাই ফেলবা। ওকে, তারপর অনুশীলনী প্রশ্নগুলো তুমি নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। ওকে, সেখানে তুমি যে ভুলগুলা করবা সেগুলো কিন্তু আলাদা করে একটা গোল্লা দিয়ে রাখো। পরে তুমি শুধু অনুশীলনীর ওই গোল্লা দেয়া প্রশ্নগুলাই সলভ করবা, আর কিচ্ছু সলভ করবা না। কারণ যেগুলো পারো সেগুলো তোমার বারবার সলভ করার কোনো টাইম নাই হাতে, তোমার হাতে সময় খুবই অল্প। একইভাবে তুমি এভাবে এই জিনিসগুলো এভাবে মার্ক করে করে রাখবা, তাহলে তোমার দেখবা পড়াটা গুছাই গেছে। ওকে, এখন বাকি যে 2 ঘন্টা রাখলাম, বললাম না যে তুমি কোষের গঠনে তো আসলে 12 ঘন্টা পড়ছো, তোমার হাতে কিন্তু আরো 2 ঘন্টা আছে। জিকে দিয়ে তুমি 2 ঘন্টা দিছো, তাহলে এই 2 ঘন্টা তুমি এই কাজগুলা করবা, এই এক্সামের পেছনে এই সময়টা দিবা। তাহলে দেখবা তোমার কোষের গঠন চ্যাপ্টারটা ইনশাআল্লাহ, এই চ্যাপ্টারে তোমার আর কোনো ধরনের কোনো উইকনেস থাকবে না। তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য অনেকখানি প্রস্তুত থাকবা। ওকে, ভালো পারফর্ম করতে হবে।
এবং তোমরা অনেকে প্রশ্ন করো ভাই কত মার্কস আমার পাওয়া উচিত। যে কোনো এক্সামে তুমি কমপক্ষে 80% মার্কস ক্যারি করার চেষ্টা করবা সব সময়। যদি ডেইলি এক্সাম হয় সেখানেও 80% মার্কস যেন থাকে। যে কোনো 100 মার্কসের এক্সাম যদি হয় কমপক্ষে 80 মার্ক তোমার পাওয়ার টার্গেট রাখতে হবে। যদি 80 নাম্বারের কম পাও হতাশ হয়ে যাবা। মেইন পরীক্ষার আগে আমরা কখনোই হতাশ হব না। মেইন পরীক্ষার আগে আমাদের সব দায়িত্ব থাকবে নিজের ভুলটাকে সংশোধন করা। আমি কেন 80 পেলাম না, আমি কেন 1 নাম্বার মিস করলাম, আমি কেন হচ্ছে এই প্রশ্নটা ভুল করলাম, কোত্থেকে আসছে এই প্রশ্নটা, এগুলো তুমি খুঁজে বের করবা হচ্ছে পুরো প্রস্তুতির টাইমে, পুরো প্রিপারেশন ফেজে। ওকে ওকে ফাইন। তারপরে আমরা দেখি তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা বুঝবো একটা চ্যাপ্টার পড়া কমপ্লিট হয়েছে। এবার সাধারণ জ্ঞান ইংরেজি নিয়ে কয়েকটা কথা বলি তোমাদের সাথে। সাধারণ জ্ঞান এবং ইংরেজি নিয়ে কয়েকটা কথা বলি। যেমন তুমি সাধারণ জ্ঞান এবং ইংরেজির ক্ষেত্রে প্রথমেই টার্গেট নিবা বিসিএস প্রশ্নগুলো সলভ করার জন্য। কততম? 35 থেকে 50 প্রশ্নগুলো সলভ করার জন্য। সাধারণ জ্ঞানের অর্থাৎ বিসিএস এর বিগত বছরের বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কিন্তু সাদি ভাইয়া ক্লাস নিচ্ছে। সেই ক্লাসগুলো তুমি পেয়ে যাবা হচ্ছে রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে। রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেল লিখলেই তুমি দেখবা ইউটিউব চ্যানেলটা চলে আসছে। সেখানে বিসিএস জিকে সলভ একটার পর একটা আপলোড হচ্ছে, অনেকগুলো আপলোড হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে 35তম পর্যন্ত, 35তম থেকে 50তম পুরোটাই আপলোড হয়ে যাবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। ওকে, তাহলে সেখান থেকে তুমি বিসিএস প্রশ্নগুলো সলভ করবা। এবং আশা করি আরটিডিএস এর স্ট্যান্ডার্ড সম্পর্কে তোমাদের জানা আছে। আলহামদুলিল্লাহ আমরা সবসময় একটা ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করি। এভাবেই প্রত্যেকটা এমসিকিউ সলভ করানোর পাশাপাশি এক্সপ্লেনেশন সহ আমরা সলভ করাই। সত্যি কথা বলতে তোমরা অনেকে জিজ্ঞাসা করো ভাই কোন প্ল্যাটফর্ম বেটার। আসলে সব প্ল্যাটফর্ম নিজেদের জায়গা থেকে নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে, এটা আমার বিশ্বাস। এবং আরটিডিএসও সেটার ব্যতিক্রম নয়। তারা তাদের যেই বেস্ট ফুল ডিএমসি অ্যান্ড টিচার প্যানেল আছে, তাদের যে ক্যাপাসিটি, ফুল পোটেনশিয়াল সবকিছু দিয়ে তোমাদের জন্য কাজ করে যাচ্ছে, সামনেও যাবে ইনশাল্লাহ। তো বিসিএস প্রশ্নগুলো সলভ করার টার্গেট নিবা প্রথমত। তারপরে বিগত 10 বছরে তুমি যদি ডিউ প্রশ্ন সলভ করতে পারো খুবই ভালো। বিগত বছরের ম্যাটডেট প্রশ্নগুলো সলভ করা হচ্ছে বাধ্যতামূলক। ওকে, তাহলে তোমার জিকে ইংলিশও কিন্তু অনেক পড়াশোনা। তুমি ইংরেজিতে যে কোনো একটা টপিকের শুধু এই প্রশ্নগুলো আগে সলভ করো। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাই এভাবে কি গুছিয়ে কোথাও দেয়া আছে? বাজারের জিকে ইংরেজি বইগুলো তো অনেক বড় বড়। আমি তোমাকে দুইটা বই দেখাই, আরটিডিএস ইংলিশ ভোকাবুলারি এবং আরটিডিএস ইংলিশ গ্রামার। ছোট দুইটা বই বাজারের অন্যান্য বইয়ের তুলনায়। আসলে এই অল্প সময়ে, অর্থাৎ এই যে আমি বললাম 20 দিনে তোমার ইংরেজিটা রিভিশন দেওয়া উচিত, এই 20 দিনে রিভিশন দেওয়ার জন্য এই দুইটা বইয়ের কোনো বিকল্প নাই আসলে। কারণ এখানে সবচেয়ে কনসাইজ ওয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে নিয়ে আসা হয়েছে, যেন ইংরেজিতে তুমি সর্বোচ্চ মার্কস ক্যারি করতে পারো। এই জন্য এখানে সব বিসিএস প্রশ্ন সলভ দেয়া আছে, আর ডিউ প্রশ্নগুলো সলভ দেয়া আছে টপিক ওয়াইজ, ম্যাটডেট প্রশ্নগুলো সলভ দেয়া আছে, আরো অন্যান্য ভার্সিটি কিংবা চাকরির পরীক্ষায় যে আসা প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ইনক্লুড করা আছে, থিওরিও ইনক্লুড করা আছে। আবার হচ্ছে তোমার সাথে অসংখ্য প্র্যাকটিস প্রশ্ন ইনক্লুড করা আছে। তো এই দুইটা বই তুমি খুব সহজে যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকো তোমার 20 দিনে তুমি কমপ্লিট করে ফেলতে পারবা ইনশাল্লাহ। এরপরে আমি তোমাদের দেখাই আরেকটা, সেটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের মেডিজিকে বাংলাদেশ, মেডিজিকে আন্তর্জাতিক। একই রকম দেখো, বাজারের অন্যান্য প্রচলিত বইয়ের তুলনায় পাতলা দুইটা বই। এই বই দুটো তুমি চাইলেই 15 দিনে কমপ্লিট করে ফেলতে পারবা। চাইলে তুমি 15 দিনে ওই যে 1 ঘন্টা করে পড়বা, 1 ঘন্টা করে পড়ে এই বই দুটো কমপ্লিট করে ফেলা সম্ভব। এবং আমরা আরটিডিএস এ কিন্তু সাধারণ জ্ঞান ইংরেজি আমাদের নিজেদের বই ধরে ধরে পড়াই, যেন তোমাদের কোনো কনফিউশন না হয়। 1 নাম্বার, তোমাদের যেন কোনো গাফিলতি তোমরা করতে না পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এমন ভাবে আমরা মেইন বই ধরে পড়াই, মেইন বইটা যেন তোমাদের মাথায় গেঁথে যায়। সাধারণ জ্ঞান ইংরেজিও মাথায় গেঁথে যাবে, কারণ আমরা আরটিডিএস এর বই ধরে ধরে পড়াই, নিজেদের বইটা মেইন বইয়ের মতো করে ধরে ধরে পড়াই। এক্সাম হলে দেখবা এগুলো ফটোগ্রাফিক মেমোরির মতো কাজ করে। তাহলে আশা করি কমপ্লিট একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো কোনটা কিভাবে পড়া উচিত, কোন এমসিকিউ গুলো আগে সলভ করা উচিত, কিভাবে থিওরি সলভ করা উচিত। এই বইয়ে যা থিওরি আছে তুমি শুধু সেটাই পড়বা। ওকে, তুমি শুধু সেটাই পড়বা। যে এমসিকিউ গুলো দেয়া আছে সেই এমসিকিউ গুলো তুমি প্র্যাকটিস করবে, এগুলো মোর দেন এনাফ তোমার জন্য। এর পাশাপাশি দেখো মডেল টেস্টের কোনো বিকল্প নাই। আমি বলছি তোমার অনেক অনেক এক্সাম দিতে হবে, তাই না? তো একটা হচ্ছে জিকে ইংলিশ মডেল টেস্ট, এটা হচ্ছে টপ 1000 এমসিকিউ এখানে দেয়া আছে মডেল টেস্টের আকারে। সো এই
বইটা সলভ করতে পারলে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1000 প্রশ্ন, এটা তোমাদের জন্য সাজেশনস, 1000 প্রশ্ন তোমার সলভ হয়ে যাবে। আর আরেকটা মডেল টেস্ট বই হচ্ছে, দেখছো বড় একটা অফলাইন মডেল টেস্ট বই। তোমরা বলো না ভাই অফলাইনের ফিল কিভাবে পাবো? অফলাইনের ফিল পাবো এই অফলাইন মডেল টেস্টের মাধ্যমে। 50 সেট এখানে মডেল টেস্ট প্রশ্ন আছে, অর্থাৎ টোটাল 5000 প্রশ্ন আছে। ওকে, ফুল মডেল টেস্টই আছে টোটাল 31টা, সাথে পেপার ফাইনাল আছে, সাবজেক্ট ফাইনাল আছে। তো তোমার টার্গেট হচ্ছে এই 90 দিনের মধ্যে এই প্রশ্নগুলো সলভ করে ফেলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখবা তোমার সলভ হয়ে গেছে। ওকে, তাহলে এভাবে আরটিডিএস তোমাদের জার্নিটাকে সহজ করবে ইনশাল্লাহ। তোমরা শুধু দোয়া রাখো আমাদের জন্য, আমরা যেন তোমাদের জন্য বেস্টটা দিয়ে ট্রাই করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ রাখেন এবং তোমাদেরকেও সুস্থ রাখেন। ওকে, আমাদের এই মেডিকেলের জার্নিটা, অর্থাৎ আমাদের এই ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার যে জার্নিটা, আমি ঢাকা মেডিকেলের স্বপ্নই তোমাদেরকে দেখাবো। কারণ যত উঁচু স্বপ্ন তোমরা দেখবা, তুমি দেখবা তোমার স্বপ্নের তত কাছাকাছি তুমি যেতে পারছো। আমি যদি ভাবি যে আমার কোনো মতে যে কোনো একটা মানে মার্কস পেলেই হবে, না, আমি বলবো তোমার টার্গেট থাকবে 80+ মার্কস পাও, এবং 80+ মার্কস পাইলে আল্লাহর রহমতে তুমি দেখবা ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছো। ওকে, সো এই মার্কস পাওয়ার স্বপ্নটা, এই স্পৃহাটা থাকতে হবে তোমার মধ্যে। এটা আসলে কোনো ইগো না, এটা আসলে নিজেকে লিমিটলেস করার একটা চেষ্টা। অর্থাৎ আমার যে কোনো লিমিট নাই এটা যেন আমি নিজে মনে রাখি। আমার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, আমার যত উইকনেস থাকুক। আমি তোমাকে আজকে যে স্টাডি প্ল্যান দেখাইলাম, এই স্টাডি প্ল্যান অনুসারে তুমি যদি এগোতে পারো, ইনশাল্লাহ তোমার পক্ষে অবশ্যই সম্ভব ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া, অবশ্যই সম্ভব। বাকিটা আল্লাহ ভরসা। এখন তোমার মনে হতে পারে ভাই আপনি তো সব গোপন রহস্য ফাঁস করে দিলেন, যে এই পড়তে হবে, এভাবে পড়তে হবে, এত সময় টার্গেট রাখতে হবে, তাহলে তো সবাই ঢাকা মেডিকেলে চান্স পাবে। না, 0.25 মার্কসের জন্য মিস হয়ে যায়। তুমি তাদের মধ্যে একজন হবা। তোমার সাথের বন্ধু বান্ধব যারা চান্স পাবে না, তাদের থেকে তুমি কোন কোন বিষয়ে এগিয়ে থাকবে আমি তোমাকে বলি। তারা এই গাইডলাইনটা ফুললি ফলো করতে পারবে না, তারা কোথাও না কোথাও ল্যাকিংস থাকবে, তারা কোথাও না কোথায় গাফিলতি করবে, তারা ঠিক মতো এক্সাম দিবে না, এক্সাম দিলেও সেটা সলভ করবে না, তারা মেইন বই ঠিক মতো পড়বে না, তারা লাইভ ক্লাস করবে না, তারা মনে করবে যে ক্লাস করার কি দরকার, আমি তো সব পারি। কিন্তু তুমি ক্লাস করবা, তুমি ক্লাস করবা এবং ক্লাসের পড়াটা ক্লাসের মধ্যে মুখস্থ করে নিয়ে যাবা, তোমার নিজের পড়ার সময় অনেক কম লাগবে। তো তোমার মনে হতে পারে একটা দিনে ছোট একটা আমি জাস্ট একটা লাইভ ক্লাস মিস দিলাম, কি আর হবে? তখনই এই ডিফারেন্সটা মেক হবে। তখন নিজেকে তুমি এভাবে মোটিভেট করবা যে আমার এবং আমার যে বন্ধুরা চান্স পাবে না তাদের মধ্যে একটাই ডিফারেন্স, আমি আমার দিক থেকে যতটা সম্ভব স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ আমি ঠিক মতো ফলো করার চেষ্টা করছি। প্রত্যেকটা স্টেপ, যে কোনো একটা স্টেপ তুমি মিস করবা। তুমি ধরো বিগত বছরে ম্যাথডেট প্রশ্ন সলভ করো নাই, তুমি ধরো বোর্ড এমসিকিউ তুমি সলভ করো নাই, তুমি ধরো অনুশীলনী এমসিকিউ কিছু বাদ দিয়ে দিছো, হুট করে হতে পারে এমন মেইন পরীক্ষায় ওখান থেকেই প্রশ্ন আসছে, তখন নিজের আফসোসটা হবে। তো একটা কথা বলেই আমি আজকের ভিডিওটা শেষ করব। সামনে এই যে 3 মাস, এই 3 মাস পরে তোমার দুইটা রাস্তা হতে পারে, অথবা দুই ধরনের অনুভূতি হতে পারে। একটা হতে পারে আফসোস, যে আরেকটু যদি পরিশ্রম করতাম, যদি নিজের স্বপ্নের পিছনে আরেকটু খাটতাম, তাহলে হয়তোবা আমার চান্স হয়ে যেত। আর আরেকটা অনুভূতি এরকম হতে পারে যে তোমার রেজাল্ট, তুমি যখন সার্চ বারে তোমার রোল নাম্বারটা লিখে সার্চ দিছো, সেখানে লেখা উঠতে পারে অ্যালটেড মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, এবং সেটা দেখে বাবা মায়ের মুখের যে হাসিটা তুমি দেখবা, সেই হাসি দেখে তোমার মনে মনে তুমি দেখবা নিজের মনে মনেই একটা কথা উচ্চারিত হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আমি চাই তোমাদের এই স্বপ্নগুলো, এই বাসনাগুলো পূর্ণ হোক। সবাই ভালো করে পড়াশোনা করো, নিজেদের উপর বিশ্বাস রাখো, তুমি পারবা ইনশাল্লাহ। যারা আরটিডিএস এর কোর্স সম্পর্কে অথবা আরটিডিএস এর ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে চাও, তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 01724925752। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিয়ে রাখতে পারো সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে তুমি কোর্স ডিটেলস সম্পর্কে এবং আমাদের ম্যাটেরিয়ালস ডিটেলস সম্পর্কে জানতে পারো। কারণ আমাদের কোর্সে যারা এনরোল হবা, তারা এই 16টা বইয়ের যে ফুল সেট ম্যাটেরিয়ালস, এটা তোমরা ডিসকাউন্টেড প্রাইসে নিতে পারবা। ওকে, এবার আরেকটা কথা তোমাদেরকে বলি, আরেকটা জায়গা বলি, সেটা হচ্ছে rtdslive.com। তুমি গুগল ক্রোম এই ব্রাউজারে গিয়ে rtdslive.com এটা লিখে সার্চ দিলেই দেখবা আমাদের ওয়েবসাইট চলে আসছে। আমাদের ওয়েবসাইটটা আলহামদুলিল্লাহ দুর্দান্ত একটা ওয়েবসাইট, খুব সুন্দর রান করে, সবকিছুই আছে সেখানে। এবং সেখান থেকে তুমি
কোর্সেও এনরোল করতে পারবা, আমাদের ম্যাটেরিয়ালসও কালেক্ট করতে পারবা, সেখানেই তোমাদের ক্লাস, সেখানেই হবে তোমাদের এক্সাম, সবকিছু এক জায়গায়। তোমার যদি ফেসবুক নাও থাকে কোনো প্রবলেম নাই, টেলিগ্রাম সাপোর্ট আর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে তুমি ফুললি একটা গাইডলাইন পাবা, ফুললি একটা সাপোর্ট পাবা, কোনো টেনশন নাই। তাহলে আজ এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করো তোমরা, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা একটু জানাও কমেন্ট সেকশনে। কমেন্টে আমি আরেকটা কথা দেখতে চাই, ইনশাল্লাহ আমিই পারবো, ইনশাল্লাহ আমি পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।